আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে যারা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। আওয়ামী লীগের ১৭ বছর যে বাংলাদেশে শাসন করেছে, সেই শাসনে বাংলাদেশের ব্যবসায়িক গ্রুপদের ভূমিকা কী ছিল? ব্যবসায়িক গ্রুপ, অ্যাসালম গ্রুপ, অরিয়ন গ্রুপ, বেক্সিমকো গ্রুপ কিংবা সামিট গ্রুপ, তারা সম্মিলিতভাবে বাংলাদেশে লুটপাট চালিয়েছে। দেশে বিদেশে নানা জায়গাতে অঢেল সম্পত্তির মালিক হয়েছে। দেশ থেকে তাদের ব্যবসা বাণিজ্য বিদেশে গুটিয়ে নিয়েছে, সম্পদের নিরাপত্তা তারা নিশ্চিত করেছে। সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার এই ব্যাপারটা তারা সংগঠিতভাবে এই কাজটা তারা করেছে, বাংলাদেশকে লুটপাট করেছে। এখন ইউনূসের যে ২ বছরের যে শাসন, সেই শাসনে আমরা কি দেখতে পাই? কোথাও কি যারা এই যে লুটপাট করেছে তাদের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা কি নেওয়া হয়েছে? অথবা তারেক রহমান এই যে গত ৩ মাস হয়ে গেল কি ব্যবস্থা নিয়েছেন? আমরা দেখতে পাচ্ছি ৪টা-৫টা ব্যাংক মনে হয় মার্জ হয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। লুটপাট করেছে জনগণকে। অনেকগুলা ফিন্যান্স বন্ধ করার কথা বলা হচ্ছে। লুটপাট করেছে জনগণকে। এখন এই যে জনগণকে যারা লুটপাট করেছে, তারা কি একা একাই সব খেয়েছে নাকি ভাগ বাটোয়ারা করেছে? ভাগ বাটোয়ারা করেছে। সেজন্যই তো সরকার থেকে আমরা কোনো রকমের যারা লুটপাটকারী তাদের জন্য কোনো রকমের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে পাই। আমরা দেখতে পাই জনগণের আমানত জনগণ ফেরত পাচ্ছে না। আমরা দেখতে পাই যারা লুটপাটকারী চক্র তারা দায় মুক্তি পেয়ে যাচ্ছে। ব্যাংকগুলোকে তারা লাইসেন্স বাতিল করেছে। তারা যারা লুটপাট করেছে তাদের কী হবে? তাদের সম্পদ ক্রোধ করেছে, তাদের কি বিচারের আওতায় আনছে, তাদেরকে জেল জুলুম কিছু হয়েছে? কিচ্ছু তো হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংগঠিতভাবে বাংলাদেশকে লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগের সময় লুটপাট করেছে এরা, আওয়ামী লীগের প্রত্যক্ষ সহযোগিতায়। এখন এই ভাগটা তারা আবার সবাইকে দিয়েছে, দেশে বিদেশে নানা চক্রের কাছে। আমরা নানাভাবে শুনি, পত্রপত্রিকায় রিপোর্ট হয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তার পরিবার অ্যাসালামের ব্যবসা বাণিজ্য দেখছে। অ্যাসালাম যেহেতু চিটাগাং কেন্দ্রিক, সুতরাং ইসলামী ব্যাংক অথবা আমাদের বিএনপিপন্থী যারা যারা আছে তারা অ্যাসালামকে দেখে রাখছে, এবং ইনক্লুডিং আমাদের গত তত্ত্বাবধায়ক সরকারের ইউনূস যারা আছে তারা। আমরা দেখেছি বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের শ্বেতপত্র নিয়ে আমাদের দেবপ্রিয় মনে হয় একটা কী করেছিল, শ্বেতপত্র প্রকাশ করার কাজ ছিল। সেখানে একটা নিউজ দেখেছিলাম যেখানে আমরা দেবপ্রিয়কে দেখতে পাচ্ছিলাম যে সামিট গ্রুপের সাথে আমাদের প্রথম আলোর যে আনিসুল হক আছেন, একসাথে মনে হয় কোনো একটা ওয়েস্টিন কোথাও তারা একসাথে কথাবার্তা বলছেন বা তারা তাদের সুসম্পর্ক মেনটেন করছেন, ভাগ বাটোয়ারা হচ্ছে নানা রকমের কিছু। সুতরাং আওয়ামী লীগের ১৭ বছরে বাংলাদেশে যে লুটপাট হয়েছে, বাংলাদেশের জনগণ যে লুটপাট হয়েছে, ব্যাংকগুলো যে খালি হয়েছে, বাংলাদেশের ফিন্যান্সগুলো যে খালি হয়েছে, বাংলাদেশের লোকজন যে প্রতারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, বাংলাদেশ যে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করা হয়েছে, সেগুলো সব সংঘবদ্ধ চক্রের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ লুটপাট হয়েছে। আমরা জিয়াউল আহসানের কথা শুনি যে তিনি কি করতেন, তিনি বিরোধী মতের কোনো লোকজনকে পেলে কি করতেন, নদীতে নিয়ে গিয়ে মাথায় গুলি করে মেরে ফেলতেন। সেই জিয়াউল আহসান সম্ভবত ইসলামী ব্যাংকের যে মালিকানা পরিবর্তন সেখানে বড় একটা ভূমিকা রেখেছিলেন। এখন অ্যাসালামের মধ্য দিয়ে এই যে ব্যাংকের মালিকানা পরিবর্তন, সেটা ডিজিএফআই বড় একটা ভূমিকা রেখেছে। সেই খবরটাই প্রথম আলো করেছে, কিন্তু ডিজিএফআই তো আবার কার কাছে জবাবদিহি করে? প্রথম আলোর মধ্য দিয়ে যে রিপোর্টটা হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এখন প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করা যে ডিজিএফআই, তারা ডিজিএফআই প্রথম আলো প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ইঙ্গিতেই কিন্তু এই কাজটা হয়েছে। কোথায় জানি শুনেছিলাম যে অ্যাসালম বা ওরিয়ন গ্রুপ বা সামিট গ্রুপ এদের প্রধানমন্ত্রীর কাছে কোনো রকমের সিকিউরিটি পাস টাসের কোনো ব্যাপার নাই। যখন যেখানে ইচ্ছে যে কোনো সময় প্রধানমন্ত্রীর কাছে তাদের ফ্রি অ্যাক্সেস ছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ধ্বংসের পিছনে ব্যবসায়ী গ্রুপ, পুলিশ, প্রশাসন, র্যাব যারা যারা আছে সবার ভূমিকা ছিল। 14তে বিনা ভোটের নির্বাচন সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। 18তে রাতের ভোটের নির্বাচন সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়েছে। 24-এ একই রকম কাজ হয়েছে।
বাংলাদেশের এই যে সংস্কৃতিগুলো, এগুলো তাহলে আমাদের দেখতে পাচ্ছি ডিজিএফআই, সেনাবাহিনী প্রধান, যেহেতু মাঠ পর্যায়ে তারা নির্বাচন নিয়ন্ত্রণ করেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সুতরাং আবার আমাদের প্রশাসনিক যে বডি হিসাবে এইচটি ইমামের কথা শোনা যায়, যিনি আবার পদ্মা ব্যাংক, আমাদের যেই দেউলিয়া হয়ে যাওয়া পদ্মা ব্যাংক, সেই পদ্মা ব্যাংকের মধ্য দিয়ে জনগণকে লুটপাট করেছেন। আনোয়ারুল কবিরের কথা শোনা যায়, মন্ত্রী পরিষদ সচিব ছিলেন কিছুদিনের জন্য, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন। সুতরাং ডিসিএসপি অথবা প্রশাসন পুলিশে যারা ছিল তারা সবাই সংগঠিতভাবে একটা দেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে লুটপাট তন্ত্রের পক্ষে প্রত্যক্ষ ভূমিকা রেখেছিল। বিশুদ্ধ কাউকে আমরা তেমন করে দেখতে পাই না, আমাদেরকে দেখতে পাই। অল্প কিছু লোকজন যারা প্রতিবাদী কণ্ঠ ছিল তাদেরকে দেখতে পাই, যারা বিএনপির নেতাকর্মী রাস্তাঘাটে, ধান খেতে, পাট খেতে, নানা জায়গাতে মশারি দিয়ে রাত দিন যাপন করেছে তাদেরকে দেখতে পাই, যারা গুম হয়েছে, খুন হয়েছে তাদেরকে প্রতিবাদী হিসেবে দেখতে পাই। সুতরাং একটা দেশে আমরা তো এরকম করে, একটা দেশের জনগণের বিরুদ্ধে এরকম করে দাঁড়িয়েছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না এরকম কিছু খুঁজলে পাওয়া যাবে। অপরাজনীতি, মেরুদণ্ডহীন পুলিশ প্রশাসন, লোকজন স্বার্থের কারণে পুরা জাতির বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। এখন তাদের জন্য আমাদের সরকার কি কোনো রকম বিচারের ব্যবস্থা করেছে, আইনের আওতায় এনেছে, জেল জুলুমের ব্যবস্থা করে, চাকরি বাকরি কোনো কিছু করেছে? কিছু করেনি তো। তাহলে শুদ্ধি অভিযান কিভাবে হবে, দেশের মধ্যে পরিবর্তন কিভাবে আসবে? তারেক রহমান তার দল বল নিয়ে নতুন করে আবার বসে গিয়েছে একই রকম করে, সভ্যতার কোনো রকম চর্চা হচ্ছে না। যেটা হচ্ছে লুটপাট তন্ত্র নিয়ে মেতেছিল আগে হাসিনার মধ্য দিয়ে কিছু সুবিধাবাদী চক্র, এখন তারেক জিয়ার মধ্য দিয়ে নতুন করে সুবিধাবাদী চক্র। পরিবর্তনের কোনো কিছু আমরা দেখতে পাই না। ইনডেমিনিটি দেওয়া হচ্ছে তাদেরকে, যারা লুটপাট করেছে তাদেরকে, আর আমানতকারী যারা আছে তারা আমানত থেকে সুদ পাচ্ছে না, নানা রকমের শোষণের শিকার হচ্ছে। এখন এই যে লুটপাটকারী চক্র, মিডিয়ার মধ্য দিয়ে সেগুলোর কোনো নিউজ আসেনি, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে আসেনি, বরং 5ই অগাস্টের আগে আমরা শুনতে পেয়েছি শেখ হাসিনা সরকার বারবার দরকার, বাংলাদেশের সমস্ত পুলিশ প্রশাসন, মিডিয়া, ব্যবসায়ী প্রতিষ্ঠান, লোকজন সবাই মিলে ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়েছিল। এই ছিল বাংলাদেশ। এখন এই বাংলাদেশে পরিবর্তন আনতে হলে জুলাইতে ছাত্র জনতা চেষ্টা করেছিল, আমরা চেষ্টা করেছিলাম। এখন জনগণকে সংগঠিত করার এই সংস্কৃতি থেকে বের হতে কি বাংলাদেশ পারবে? বাংলাদেশ পারতে হলে শুদ্ধতার চর্চা করতে হবে। শুদ্ধতার চর্চা 54 বছরের বাংলাদেশে আমরা কোথাও দেখতে পাইনি। যারা শুদ্ধ তারা ধুকে ধুকে মরেছে, তারা অবহেলিত হয়েছে, তারা বঞ্চিত হয়েছে। আর যারা লুটপাটকারী চক্র, তারা বুর্জ খলিফা, তারা সিঙ্গাপুর, তারা লন্ডন, তারা আমেরিকা, নানা জায়গাতে তারা দেদারসে কি করছে, জীবন এনজয় করছে। দেশে তো তারা 17 বছর করেছে, 54 বছর করেছে। এখন দেশ থেকে চলে গিয়ে তাদের টাকা পয়সার কোথাও কোনো ঘাটতি হচ্ছে না, ঠিক সরকারি কোষাগার থেকে টাকা পয়সা তাদের কাছে চলে যাচ্ছে নানা রকম ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। সুতরাং শুদ্ধতার চর্চা হোক, জনগণের ভিতর থেকে সেই দাবিটা আসুক, প্রতিবাদ হোক, জনগণের ভিতর থেকেই হোক, রাজনীতিতে পরিবর্তন হোক, চিন্তাভাবনায় পরিবর্তন হোক, শুদ্ধতা আসুক, বাংলাদেশ এগিয়ে যাক, আমরা সবাই এগিয়ে যাই একসাথে, শুদ্ধতার সাথে। আপনাদের সবার জন্য শুভকামনা। আপনাদের সাথে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে অনেকদিন ধরে কথা বলছি। ভালো লাগলে প্রচার করবেন, ভালো লাগলে অংশী হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।